টান টান উত্তেজনা চলছে গোপালগঞ্জে, এবং সেটি হওয়াই স্বাভাবিক। নিশ্চয়ই পুরো দেশের মানুষই গোপালগঞ্জের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন, যেটি সবশেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কিংবা মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর নামক একটি স্থানে। এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি যদিও, তারপরেও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই কাজ ঘটিয়েছে। আবার আওয়ামী লীগ বা ছাত্রলীগের কারো কারো পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ গুলি করেছে, তার প্রতিবাদে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কী ঘটেছে, তবে একথা ঠিক, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে এবং যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দেওয়া হবে বা ধুলায় মিশিয়ে দেওয়া হবে, এরকম নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য, নানান ধরনের গুঞ্জন আমরা তো গত কয়েক মাস ধরে শুনছি। এবং এই যে পদযাত্রা, এর থেকে কেন্দ্র করে আমি আগেই জানিয়েছি গত দুদিন ধরে বেশ ধরপাকড় চলেছে, পুলিশে অ্যাকশন চলেছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবশ্যই তাদেরকে আটক করা হবে, যারা হুমকি স্বরূপ রয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। কিন্তু নারীদের অপরাধ কি? আমরা শুনতে পেলাম যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে আটক করতে গিয়ে না পেয়ে তাদের স্ত্রীদের আটক করা হয়েছে। যেমন গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের স্ত্রীকে আটক করা হয়েছে। শাহাবুদ্দিন আজম আরও মাসখানেক আগেই আটক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম কাকন, তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে। এটি কোন ধরনের আচরণ? ছাত্রলীগ যে কাজটি করেছে, যেটি পুলিশের অভিযোগ যে তাদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে, হামলা করেছে, অবশ্যই এটি নিন্দনীয়। অবশ্যই আমরা এটা মানতে পারি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পত্তির উপরে বা কোনো ধরনের সম্পদের উপরে আক্রমণ চালাবে, হামলা চালাবে, অগ্নিসংযোগ করবে। কিন্তু এটাও তো ঠিক, এটা আমরা কীভাবে মেনে নেব? তার মানে নারীরাও নিরাপদ নয়, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই যে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে, এটি না হলেও হতো, এত কিছু আওয়াজ না দিয়ে, এত সব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে। অবশ্যই এনসিপির সমাবেশ করার অধিকার রয়েছে, পদযাত্রার অধিকার রয়েছে, তারা করবে, সারা দেশেই করবে, অবশ্যই গোপালগঞ্জেও করবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হোক আর যারই দুর্গ হোক। কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে এই উস্কানি গত কয়েক ঘন্টার মধ্যে অনেক পরিমাণ বেড়ে গেছে। যেমন সার্জিস আলম বা আরও অনেকে সব জায়গায় এটিকে, আমি আগে জানিয়েছি, পদযাত্রা হিসেবে উল্লেখ করলেও গোপালগঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। যদিও এর বাংলা মিনিংটা কাছাকাছি, কিন্তু আলাদা একটা দোতলা তো কাজ করে। মার্চ টু গোপালগঞ্জ, যেমন 5 আগস্ট আগে বলা হয়েছে মার্চ টু ঢাকা। তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে শব্দ ইউজ না করলেই হতো। আবার সার্জিস আলম তিনি লিখছেন যে বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হবে ইনশাল্লাহ। একই ধরনের পোস্ট প্রায় কাছাকাছি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম, তাসনিম, যারা এরকম আরও অনেকে পোস্ট দিয়েছেন। এবং যে গুঞ্জনটি শোনা যাচ্ছে, আতঙ্কজনক যে গুঞ্জন, 32 নম্বর ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেও ঘুরিয়ে দেওয়া হবে, আমার মনে হয় না এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের সাহস কিংবা বোকামি এখনও পর্যন্ত আমার মনে হয় না যে এনসিপির নেতাকর্মীরা দেখাবে। এটা হঠকারী সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য। এবং যেটুকু জানতে পারলাম, যারা এলাকা ছাড়া হয়েছিলেন, এলাকা থেকে অনেকেই গা ঢাকা দিয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, তাদের অনেকে নাকি রাতেই গোপালগঞ্জ ফিরেছেন। যদি কোনো ধরনের উত্তেজনাকার কোনো বক্তব্য কিংবা পরিস্থিতি সৃষ্টি করে এনসিপি নেতারা, তবে তারা বসে থাকবে না। আমরা কোনোটিই চাই না, নিঃসন্দেহে কোনোটি চাই না। তবে জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে, যেটি শুনতে পেলাম যে এনসিপি নেতাদেরকে রুট দিয়ে দিয়েছেন যে তারা কোন পথে গোপালগঞ্জে প্রবেশ করবেন। গোপালগঞ্জ পৌর মার্কেটের পাশে তাদের সমাবেশস্থল, সেখানে যে রুট দিয়ে তারা আসবেন সেই রুট দিয়ে তাদেরকে ফিরে যেতে হবে, সম্ভবত সেখান থেকে মাদারীপুরের দিকে যাবে। এটা অবশ্যই জেলা প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে। আর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা যে আস্থার জায়গা ছিল, সেই জায়গাটিতে অবশ্যই চির ধরেছে, আমি আগে বলেছি। তবে এইখানে নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর থাকবে। অন্তত এখানে আর সেনাবাহিনী কোনো ধরনের তাদের কাজে শৈথিল্য বলি বা যে কোনো কারণে বলি 32 নম্বর
গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আমরা দেখেছি, অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয়। সেটি অন্তত গোপালগঞ্জের ক্ষেত্রে আর পড়বে না, এটি আমাদের প্রত্যাশা। পুরো দেশ একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এমনিতেই রয়েছে, তার উপরে নতুন করে এই বিষয়টির কোনোভাবে সৃষ্টি করা হলে নিশ্চয়ই সেটি কারোর জন্যই ভালো হবে না। আমরা আশা করব যে এনসিপি শুভবুদ্ধির পরিচয় দেবে এবং যারা আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা রয়েছে তারাও সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবে। সাধারণ মানুষ হিসেবে আমাদের এটুকুই প্রত্যাশা। প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে, এটি সত্য কথা। কিন্তু এর চেয়েও চরম সত্য কথা, সেনাপ্রধান প্রায় 5 মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন, যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন, সম্ভবত বাংলাদেশ এই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে। আমাদের সবাই নিশ্চয় মনে আছে, গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে সতর্ক করিনি। তিনি সতর্ক করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘনঘোর অন্ধকার আমাদের উপরে জেঁকে বসেছে, এটা নিশ্চয়ই আরো নিকষ কালো হবে। গত প্রায় 1 বছর ধরে যা চলছে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে, তা তো দেশের একটা অগ্রযাত্রার পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তার কোনোটাই তো ইতিবাচক নয়। আওয়ামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে, এখন বিএনপিকে মাইনাস করার জোর প্রচেষ্টা, সেই ষড়যন্ত্র চলছেই। এবং 1-11-এর সময় যে -2 ফর্মুলার কথা আমরা জানতাম, সেটি ছিল 2 দলের 2 নেত্রীকে মাইনাস করা। এখন প্রধান বৃহৎ 2 রাজনৈতিক দলকে মাইনাস করা। বৃহৎ 2 রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটতো, আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা? আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই। কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হলো, তারপর থেকে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এবং স্পষ্ট একেবারে প্ল্যান ওয়েতে সবকিছু বাস্তবায়ন চলছে। গত 11 মাস বা 1 বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি, মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা চলছে, আগে বলেছে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপির অবস্থান ছিল সেটিকেও ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি, তার পোস্টার যেভাবে অবমাননা করা হচ্ছে, পায়ের নিচে পেশা হচ্ছে, শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যে সমাধি, সেটির উপর আক্রমণ চলতে পারে। একইভাবে শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি, সেটির উপরে হামলা চলতে পারে এবং সেই পরিকল্পনা চলছে। তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো? বৃহৎ 2 রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাট্রিক্স ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে, এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য, দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পারবো। তো এখন এই মুহূর্তে যে অবস্থা, একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা, তার কোনোটাই তো ইতিবাচক নয়। অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গত 1 বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে জেঁকে বসেছে, এটির পৃষ্ঠপোষক কারা আমরা সবাই জানি। কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু ভয়ঙ্কর আকারে কারা করছে এবং এর উস্কানিদাতা, প্রশ্রয়দাতা কারা? অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রশ্রয়দাতা। হ্যাঁ, তার সত্য থাকতে পারে। এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে। জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আস্ফালন তো আছেই, চরম উত্থানের পথে। মৌলবাদী শক্তির আস্ফালন, মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে কোনো ইমামও নিরাপদ নন। তাকে এই ধরনের কথা বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই। মানুষ কোথায় নিরাপদ? স্বাধীনতা বিরোধী শক্তির যে আয়োজন খুব মহাসংগ্রাম হয়ে চলছে। অতএব এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টি আমরা আনতেই পারি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।